তো গতকালের পড়ার পর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে এখন, যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কারো কোনো প্রশ্ন আছে গতকালের আলোকে বা গতকালের পড়া সম্পর্কে? জি না স্যার। আমরা গতকাল ক্লাসটা বুঝতে পারছি নি যতটুকু পড়ানো হয়েছে? জি স্যার। তো আমরা গতকাল পড়ছিলাম একদম প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা, এবং এই ভাষা পড়তে যে পৃথিবীর অন্যান্য দেশের যে বাংলা ভাষার অবস্থান সেটাও আমরা আলোচনা করেছি, এবং অন্য দেশও বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা আছে সেটাও আমরা গতকাল জানতে পেরেছি। তারপরে পৃথিবীতে কত জন লোক বা আহ, বাংলা ভাষাভাষী আছে সেই ব্যাপারেও জেনেছি। আমরা এই বইটার দ্বিতীয় পরিচ্ছেদটা সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ, এই অংশটা আমরা আলোচনা করি নাই, তবে এই অংশটা আমরা আগামীকাল আলোচনা করব। আমরা গতকাল যে পড়াটা দিয়েছিলাম সেই পড়াটা একটু আলোচনা করে তারপর আমরা চলে আসবো বাংলা ব্যাকরণ, কারণ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আহ, পড়া আমাদের জন্য, এবং এখান থেকে আমাদের প্রায় অবজেক্টিভ আসে পরীক্ষা, এবং ভবিষ্যতেও এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো আমরা বাংলা ভাষার উৎপত্তি কয় ভাগে, উৎপত্তি অনুসারে বাংলা ভাষাকে, দুঃখিত, বা শব্দকে কয় ভাগে ভাগ করছে। শব্দকে সাধারণত আমরা যদি কি কি ভাবে ভাগ করি, আমরা দেখতেছি শব্দকে উৎপত্তিগত অর্থ অনুসারে ভাগ করা যায়, আবার অর্থগত অনুসারে ভাগ করা যায়, যেটা গতকাল আমরা আলোচনা করছিলাম সেন্টেন্স কত প্রকার ও কি কি। তো সেন্টেন্সের বাংলা অর্থ কি? বাক্য নাকি? জি স্যার। হ্যাঁ, শব্দকে উৎপত্তিগত ভাবে কত প্রকার এবং অর্থগত কত প্রকার এবং উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, আমরা এটাই গতকাল পড়া দিয়েছিলাম। যেটা বলছিলাম যে শব্দের উৎপত্তিগত অর্থ, গঠনগত অর্থ এবং অর্থগত অর্থ, এই তিন প্রকারে আমরা প্রকারভেদ করতে পারি। তিন প্রকারটা কি? উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, গঠন শব্দ অনুসারে গঠনগত অনুসারে শব্দ কত প্রকার, এবং অর্থগত শব্দ কত প্রকার, এই তিন প্রকারে আমরা একটা প্রকারভেদ করি। তো আমরা প্রথমটা আজকে আলোচনা করব শব্দের উৎস, মানে এই শব্দটা কোত্থেকে আসছে, কোথা থেকে আসছে। বাংলা ভাষা শব্দের উৎপত্তিগত দিক থেকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এই এটা হচ্ছে উৎপত্তিগত অনুসারে, মানে বাংলা ভাষাটা কি, আমরা কিন্তু কালকে এটাও আলোচনা করছি যে বাংলা ভাষার ইতিহাস পর্যালোচনা করে তিনটা ভাগ করেছি সময়কে, সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো এই যে পর্যায়ক্রমে ভাষা পরিবর্তিত রূপ হয়েছে, সেই ক্ষেত্রে শব্দ এরকম পরিবর্তিত হয়ে আস্তে আস্তে আমাদের এখানে আজকের পর্যন্ত যে ভাবে শব্দ পেয়েছি, সেই উৎপত্তিগত অনুসারে শব্দ কত প্রকার। তো উৎপত্তিগত অনুসারে শব্দ কত প্রকার আমরা স্লাইডও দেখতেছি, তোমরা তোমাদের সামনে বই থাকলে বইও দেখতেছো কত প্রকার। স্যার পাঁচ প্রকার। এটা একদম মুখস্থ থাকবে তো আমাদের। জি স্যার। আমরা কিছু শব্দ আছে যেগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো, তখন আমাদের অনেক প্রশ্নের উত্তরও দিতে সহজ হয়ে যাবে, বিশেষ করে অবজেক্টিভ, কারণ এটাতে তো অবজেক্টিভ আসে পরীক্ষায়, তো এই জন্য অবজেক্টিভ বেশি গুরুত্ব সহকারে করতে হবে। তাছাড়া ভবিষ্যতে তুমি বিভিন্ন প্রবন্ধ অথবা কোনো প্রতিবেদন লিখতে গেলে তোমাকে এই ভাষা সহযোগিতা করবে, এবং নিজের ভাষাটাকে যে সহজে বুঝতে পারে অন্য ভাষাও ঠিক তত সহজে শিখতে পারবে। এই জন্য ব্যাকরণ, প্রত্যেকটি ভাষারই ব্যাকরণ থাকে, ও ব্যাকরণ শিখলে ওই ভাষার বলাটা খুব সহজতর আসে। তোমরা একটু খেয়াল করে দেখো যে বাংলা ভাষা তুলনামূলকভাবে ইংরেজি ভাষা যেভাবে শিখতেছো, এবং এটার যখন আমরা বাংলা কথা না বলি, কিন্তু আসলে বাংলা ভাষাকে শুদ্ধভাবে প্রমিতভাবে উচ্চারণ করলে, প্রমিতভাবে লিখতে গেলে যে আমাদের কি অবস্থায় নিজেরা একটু বুঝতে পারো। পরীক্ষায় আমাদের গুরুচণ্ডালী দোষ যে কত প্রকার হয়, সেটা আমরা ওই যে খাতায় মার্কিং মাইনাস করি না, সেই জন্য আমরা এটা বুঝতে পারি না। যাক, উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। আহ এই পাঁচ ভাগের নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে তৎসম।
এটাকে সংস্কৃত শব্দ বলা হয়, তৎসম শব্দ অথবা সংস্কৃত শব্দ, যে কোনো দুইটার একটা বলা হয়। তো সংস্কৃত শব্দ কি, সংস্কৃত বা তৎসম শব্দ কি? যে শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে পরিবর্তন হয় নাই, মানে হুবহু চলে আসছে বাংলা ভাষায়, সেইগুলো হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। আমি আবারও বলি কথাটা, যে শব্দগুলা কোনো পরিবর্তন হয় নাই, হুবহু সংস্কৃতি থেকে ডাইরেক্ট বাংলা ভাষায় চলে আসছে, সেগুলাকে বলা হয় তৎসম শব্দ বা অর্ধ তৎসম, দুঃখিত, তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। তো এর কতগুলো উদাহরণ হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ্য। আরো আছে, তোমরা এগুলা একটু সংস্কৃত শব্দগুলা একটু যেহেতু আমাদের থেকে একটু ভিন্ন, সেজন্য একটু মনে রাখার চেষ্টা করবে আর কি। যাক, আমাদের পরবর্তীতে অনেক অবজেক্টকে কিভাবে কাজে লাগবে সেটা আমি দেখাই দেবো। তো আমরা এতটুকু ক্লিয়ার হচ্ছি তৎসম শব্দ কাকে বলে এবং কয়েকটা শব্দের উদাহরণ। জি স্যার। গুড। এবার আসো অর্ধ তৎসম। বুঝেই যাচ্ছে তৎসম না, অর্ধেক। অর্ধ তৎসম বলছে তো, তার মানে অর্ধেক। যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে, মানে অর্ধেক পরিবর্তন আর কি বলা যায়, কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম বা অর্ধ সংস্কৃত। অর্ধ তৎসম বা অর্ধ সংস্কৃত শব্দ, যেমন জ্যোৎস্না, এটার একটা বিকৃতি রূপ বা অর্ধ তৎসম রূপ হচ্ছে জ্যোৎস্না। শ্রাদ্ধ, শ্রাদ্ধ। ঘিন্নি, ঘিন্নিকে পরিবর্তিত হচ্ছে গৃহিণী। বৈষ্ণব, এটা অর্ধ তৎসম আছে বৈষ্টম। কুচ্ছিত, সংস্কৃত এটার আসা কুচ্ছিত। এই যে অর্ধেক পরিবর্তন হয়েছে, বা দুঃখিত অর্ধেক তোমরা আবার বলবা না যে অর্ধেক পরিবর্তন হয়েছে, আমি বোঝার জন্য বলছি যে পরিবর্তিত হয়েছে, কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষার যে শব্দগুলো গৃহীত হয়েছে সেগুলো হচ্ছে আমাদের অর্ধ তৎসম শব্দ। যেমন শ্রাদ্ধ, জ্যোৎস্না, গিন্নি, বৈষ্ণব, কুচ্ছিত। আমরা কি পারবো এটা এখন? অর্ধ তৎসম শব্দ কি, উদাহরণ সহ বলতে পারবো কিনা? জি স্যার, পারবো। জি স্যার। গুড, ধন্যবাদ। এবার আসো 3 নম্বর, অর্থাৎ তদ্ভব শব্দ, যেগুলা বাংলা ভাষার গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে শব্দগুলো পরিবর্তিত হয়ে বাংলা ভাষা গৃহীত হয়েছিল, সেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ সময়ের পরিবর্তনে বাংলা ভাষার প্রকৃত বা অপভ্রংশ থেকে যে ভাষাগুলো পরিবর্তিত হয়ে, মানে একদম কি বলবো, মনে করো ধরে নাও সংস্কৃত, সংস্কৃত অর্ধ সংস্কৃত, অর্ধ সংস্কৃত আবার পরিবর্তন, এভাবে আর কি, যে অপভ্রংশ থেকে পরিবর্তিত যে শব্দগুলা বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। প্রাকৃত ভাষার মাধ্যমে আগত পরিবর্তিত সংস্কৃত শব্দই হচ্ছে তদ্ভব শব্দ। আরেকটা সংজ্ঞা আমার সামনে যে বইটা আছে সেই বইটা থেকে বললাম। তো এর এর উদাহরণগুলো হচ্ছে, যেমন সংস্কৃত হস্ত শব্দটি প্রকৃতিতে ছিল হস্ত। এই যে হত্ত, হত্যা না, কিন্তু উচ্চারণ হচ্ছে হ ত থ, এইভাবে আর কি। আবার আরেকটা দেখো, এটা বাংলা ভাষা আরো সহজ হয়ে গিয়ে হয়েছে হাত, মানে হাতের পরিবর্তিত হয়ে হয়েছে কি, মানে হস্তরে পরিবর্তিত হয়েছে কি হাত। হস্তরে পরিবর্তিত হয়ে কি হয়েছে হাত। এই হাত হচ্ছে তদ্ভব শব্দ। না, এটার মাঝখানে যে একটা পরিবর্তন সেটা বুঝাইছে আর কি। তেমনি চর্মকার, চম্মক, চম্ম আর বা চামার, চর্মকার পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দ হয়েছে কি চামার। আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি? জি স্যার। এর মধ্যে আরো কতগুলো শব্দ আছে, তোমরা একটু লিখে নিতে পারো নোট। হাত, পা, মাথা, কান, চাঁদ, সাপ, বউ, মৌ, মাছ, নাচ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। আমি কি আরেকবার বলি, উদাহরণগুলো একটু খেয়াল রাখো, মনে থাকবে।
এক নম্বরে হাত, যে হাত দিয়ে আমরা পড়তেছি আর কি, যেমন আমি যে হাত দা বইটা ধরে রাখছি, এটা ও হাত দিয়ে কিন্তু পড়তেছি না, মুখ দিয়ে পড়তেছি নাকি। হাত, পা, মাথা, চাঁদ, সাপ, বউ, মৌ, মাছ, নাচ, এগুলো হচ্ছে তদ্ভব শব্দ। এবার আসো দেশি শব্দ। দেশি শব্দ হচ্ছে বাংলাদেশের আদিবাসীদের বিভিন্ন ভাষা থেকে আগত, যেমন ঢোল, বাদুর, কুলা, চাল, চুলা, কাটা, ডেকি, জিঙ্গে, ডিঙ্গি, ঝিনুক, এই শব্দগুলা আসছে, এগুলো হচ্ছে দেশি ভাষা। তাহলে আমরা দেশি ভাষা কি, একটু দেশি ভাষার উদাহরণটা এবং এটা বলার চেষ্টা করি। একজনের পর তো সংখ্যাটা এখানে যেভাবে আছে এইভাবেই। আজকে ইয়া পড়ো, আফফান কমার্সের বোধহয় মাঝখানে আরেকবার আসছিল ক্লাসে, আজকে আবার দেখলাম প্রথম। তো আফফান পড়তে পারবা রিডিং দেখা? স্যার বুঝা যাইতেছে না। ও, তুমি কি মোবাইলের স্ক্রিনে দেখতেছো? জি তো স্যার। ঠিক আছে, সুমাইয়া রহমান তুমি পড়ো, যেহেতু তারা কেউ বলতে পারতেছে না। আমি চাচ্ছি নতুন নতুন অংশগ্রহণ করলে ভালো ছিল আর কি। এখন প্রত্যেকদিন একই লোকের দিয়ে পড়ানোটা এটা কেমন জানি মনে হয়। কালকের চেয়ে আজকে আমাদের জনসংখ্যার হার কমে গেল কেন? স্যার কারেন্ট চলে গেছে। কি, ও আচ্ছা তাই। জি স্যার। জি। দেশি শব্দ বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষার যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই জনা আদিবাসীদের কি শুরু মধ্যে করলা? আছে কোল। আরে জনার এই মোবাইলে কোনো আদিবাসী সমস্যা আছে কিনা একটু দেখো তো। মায়া তো ডিস্টার্ব শুরু করছে। এই আদিবাসীদের মধ্যে আছে কুল, মুন্ডা, ভীম ইত্যাদি। মেমন, পুরী, বীজ, কুল ভাষা পেট, উদর, তামিল ভাষা চুলা, উনুন, মুন্ডারি ভাষা। গুড। এই জনা এটাকে চেঞ্জ করে দাও তুমি, এগুলা যেভাবে দাগছো সেভাবে আবার এটাকে বাদ করে দাও। স্যার সে এখান থেকে চলে গেছে। ভয় পেয়ে গেল না এরকম করলো ইচ্ছা করে, মানে না বুঝা করছে কোনটা? স্যার মনে হয় না বুঝিয়ে করছে। যত সম্ভব, যাই হোক। এবার আসো বিদেশি শব্দ। তো আমরা এমনি সচরাচর বুঝতেছি যে আমাদের দেশে প্রচুর বিদেশি শব্দ আছে। যেমন আমরা ইসলাম ধর্মের লোক, তো ইসলাম ধর্মের অনেক ভাষা আমরা কিন্তু মোটামুটি ব্যবহার করি। আবার ইসলাম ধর্মের ভাষা তো ধর্মের কারণে ব্যবহার করি, আবার অনেক শব্দ আছে আগের, যেমন পারস্য এই দেশে ইয়া করছিল, তাদের শব্দ কিছু চলে আসছে। ইংরেজরা আমাদের দেশে প্রায় 200 বছর আমাদের দেশটাকে শাসন করেছে, তাদের ভাষা রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন সংকরায়নের মাধ্যমে আমাদের এই জাতিতে লেগেছে সংকট, যার কারণে আমরা অনেক বিদেশি ভাষাও পেয়েছি, মানে অনেক বিদেশের সাথে মিশে মিশে এই জন্য আমরা অনেক বিদেশি ভাষা এখন এগুলো মনে হয় যেন আমাদের বাংলা ভাষায়। বাংলা ভাষায় এমন অনেকগুলা বিদেশি শব্দ আছে যেগুলাকে বাংলা করা কোনো দরকার নেই। যেমন মনে করো, এক নম্বরে আমি ধরে নিলাম টেলিভিশন, এটাকে বাংলা করার কোনো যৌক্তিকতা নেই। চেয়ার, টেবিল, এগুলাকে বাংলা করার কোনো যুক্তি দরকার মনে হয় না, কারণ এগুলাকে বাংলা বললে অনেকে মনে করবে ইংরেজি বলছি। কোন রিস্কলারে যদি বলি যে তুমি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও, সে কিন্তু বলবে আপনি কি ইংলিশ কইতেছেন, বিশ্ববিদ্যালয় কোথায়। যখন বলো ভার্সিটি বা ইউনিভার্সিটি, সে আবার কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। তো এরকম হচ্ছে অনেক শব্দ আছে যেগুলো কি ইংরেজি অনেক চিনে বা অন্য ভাষায় চিনে, কিন্তু বাংলা ভাষা অনেকটা দূর হয়ে যায় অর্থ বুঝতে। তো সেরকম অনেক শব্দ আমাদের দেশে আছে বা আমাদের বাংলা ভাষা আছে। এটা পরে তো আরেকজনে জান্নাত পরে, এটা বিদেশি শব্দ। জান্নাতের কি মোবাইলে সমস্যা? স্যার পড়তেছি। জি বলো। বিদেশি শব্দ
বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যে সব শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যে কোনো ভাষার সমৃদ্ধির জন্য বিদেশি শব্দের আত্তীকরণ খুবই গুরুত্বপূর্ণ। আর একদিক দিয়ে বাংলা ভাষা বেশ উদারও বটে। আরবি শব্দ আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কুরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, হসবি, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল। ধন্যবাদ জানাত, ধন্যবাদ। জানাতের তারপর নামটাও কিন্তু আমরা বুঝতে পারছি এখন আরবি না। আদালত, ওকে ওকে, ধন্যবাদ, আর লাগবে না। তো আমরা জানাতে পড়ছে আমাদের জি, বিদেশি ভাষা এবং সেখানে এজলাস, আরবি শব্দের যে হ্যালো, হ্যাঁ জান্নাত, ওকে ধন্যবাদ। তো জান্নাতও কিন্তু একটা আরবি শব্দ। তার মধ্যে আরো কতগুলা শব্দ আছে যেগুলো আমরা মোটামুটি অনেকে এগুলা সচরাচর ব্যবহার করি, যেমন জাহান্নাম, হওবা, হসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্চা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুনসেফ, মুক্তার, রায়। আবার ওই যে বলছিলাম অন্য আরো কিছু ভাষা আছে, সেটা হচ্ছে ফরাসি শব্দ আছে, যেমন খোদা, গুনা, দোজক, নামাজ, পয়গাম্বর, ফেরেস্তা, ব্যস্ত, রোজা। রোজা কিন্তু ফার্সি শব্দ, এগুলো কিন্তু আরবি শব্দ না। কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তুষক, দপ্তর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেতর, রসদ, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রপ্তানি, হাঙ্গামা, এগুলা সব ফরাসি শব্দ। ইংরেজ শব্দ, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে প্রচুর ভাষা আমাদের বাংলা ভাষা চলে আসছে ইংরেজি আমাদের দেশে শাসন করার কারণে, যেমন চেয়ার, টেবিল। তারপরে আবার কিছু আছে একটু পরিবর্তন হয়ে এই উচ্চারণগুলো হয়, যেমন আফিম, স্কুল, বাক্স, হসপিটাল, বোতল ইত্যাদি। পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি। লিয়া কমার্সের 32, তুমি বলো তো ফার্সি শব্দ। কিছুক্ষণ আগে আমরা যেটা উপরে পড়ছি সেটা হচ্ছে ফার্সি শব্দ, আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফরাসি শব্দ। লিয়া, লিয়া পড়ো। মোবাইলের সমস্যা? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে দরকার নেই। রিফাত মোল্লা, তুমি পড়ো ফরাসি শব্দ আর ওলন্দাজ শব্দ। ফরাসি শব্দ কার্তুজ, কুপন, ডিপু, রেস্তোরাঁ। ওলন্দাজ শব্দ স্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন, তাসের নাম। গুড। আর পড়ো গুজরাটি শব্দ। গুজরাটি শব্দ খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ চাহিদা, শিখ। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দুর্গ। স্যার আর বোঝা যায় না নিচে। আচ্ছা ঠিক আছে, আর দরকার লাগবে না। যাক, ধন্যবাদ তোমাকে। আমি মেয়েটা মনে ভয়ে চলে গেছে, একেবারে ইয়েতে চলে গেছে, ভুলে হয়তো করছিল। মায়ানমার শব্দ ফুঙ্গি, লুঙ্গি। জাপানি শব্দ রিস্কা, হারিকিরি। চীনা শব্দ চা, চিনি, লুচি। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা। এবার আসো একটু মিশ্র শব্দ পর্যন্ত বাংলা ভাষা আসে, যেখানে একাধিক ভাষার মিশ্রণ আছে। তো একাধিক ভাষার মিশ্রণের শব্দগুলো যেমন ধরে নাও
রাজা বাদশা, এটা দুইটা শব্দ। কি কি আছে এখানে? তৎসম শব্দ, রাজা তৎসম শব্দ, বাদশা ফার্সি শব্দ। এই দুইটা মিলেও একটা শব্দ হয়ে গেছে। এই মিশ্র শব্দ আমাদের বাংলা ভাষার একটা সম্পদ হয়ে দাঁড়াইছে। হাট বাজার বাংলা এবং ফার্সি শব্দ। হেড মৌলবী, এটা দেখো হেড মানে ইংরেজি এমনি বোঝা যাচ্ছে, মৌলবী ফার্সি শব্দ, ইংরেজি এবং ফার্সি মিলে হয়ে গেছে। হেড পণ্ডিত ইংরেজি এবং তৎসম মিলে হয়েছে। খ্রিস্টাব্দ যেটা ইংরেজি এবং তৎসম শব্দ। ডাক্তারখানা, পকেটমার, এগুলা দেখো একটার সাথে আরেকটা মিলে মিলে হয়ে গেছে মিশ্র শব্দ। তো আমরা একটা কাজ করি, আমি বলবো কি কি, তোমরা প্রত্যেকটির দুইটা করে উদাহরণ আমাকে খালি চ্যাট বক্সে লেখা শুরু করে দাও। আজকের এটার পরে আমরা চলে যাব। আমি চ্যাট বক্স ওপেন করে নেই। হ্যাঁ, কি লিখবো? তোমরা প্রথমে লেখো তদ্ভব শব্দের দুইটা উদাহরণ দাও। তদ্ভব শব্দের দুইটা উদাহরণ লেখো। তদ্ভব শব্দের দুইটা উদাহরণ। তদ্ভব শব্দের দুইটা উদাহরণ। কারো আসে নাই মানে কেউ পারো না? তদ্ভবের দুইটা উদাহরণ, দেশি শব্দের দুইটা উদাহরণ, আর আরবি শব্দের দুইটা উদাহরণ। এই মোট 6টা উদাহরণ দিবে নাকি? তদ্ভব, দেশি, আরবি, এই 6টার দুইটা করে উদাহরণ। তাড়াতাড়ি, মোবাইলে লিখতে সমস্যা হয় না? কারো যদি বাংলা লিখতে সমস্যা হয় ইংরেজিতে লিখে ফেলো, আমি শব্দগুলো বুঝে নেব। হ্যাঁ, জান্নাতে জান্নাত লিখতে ভুল করে নাই। তদ্ভব শব্দ লেখো। স্যার আর কি কি বলছিলেন? তদ্ভব, দেশি, আরবি, এই তিনটার দুইটা করে উদাহরণ। ওকে সোনালী, ধন্যবাদ, যেটুকু পারছো ধন্যবাদ তোমাকে। রেসপন্স আসছে একটারকে ভালো আছে। এখন তো সবাই ডাইরেক্ট আমাকে দেয়, এই এভরিওয়ান দেয় না। এভরিওয়ান দিলে একজনের মেসেজ আরেকজনে দেখে ফেলতে পারে। এদিকটা ধন্যবাদ। সুমাইয়া আরবি শব্দ লেখছে। তারপরে স্যার কি কি শব্দ বলছিলেন? তদ্ভব, দেশি এবং আরবি। জান্নাত, তুমি তাহলে একটা কাজ করো, তদ্ভব শব্দ কি এটা একটু পড়ো, 1 মিনিট পড়লেই পারবা। বই সামনে আছে, বইটার সামনে দিকে পড়ো করে। স্যার আমি তো কিছু বুঝতেছি না। রিফাত মোল্লা, ভবন, ভবন বানানটা হয় না, যাই হোক, ধন্যবাদ, আমি বুঝতে পারছি। স্যার এতক্ষণ কি ক্লাসে এগুলো পড়াইছিলেন? জি জি জি, আমি যেগুলো দিছি এগুলো স্যার ক্লাসে কারেন্ট চলে গেছিল, স্যার ও আচ্ছা, যাই দেখছিল হোক, না। এরকম প্রবলেম হতেই পারে, এটা ধরে নিয়ে আমাদের এগোতে হবে। স্যার জন্য আমি কিছু বুঝতেছিও না। এখন আমরা ওই যে তদ্ভব শব্দ এবং দেশি শব্দ এবং আরবি শব্দের দুইটা করে উদাহরণ জানতে চাচ্ছি, আর কিছু না। ওকে, ধন্যবাদ, যা লিখছো সবাইকে ধন্যবাদ, অনেকে ভালো করেছো। আমরা একটু প্রসঙ্গ পাল্টিয়ে দিচ্ছি। স্যার সেটা এই হচ্ছে, পড়াটা কি মেইন বইয়ে আছে? অবশ্যই আছে। আমি মেন বই ছাড়া কি পড়াইতেছি নাকি তোমাদেরকে? তবে তোমাদের এই বইটাতে কালকে এই বইটা আমার হাতে ছিল না, আমার আগের বইটা ছিল, এটার আগের বই ছিল, যার কারণে এটা হয়ে গেছে। যাই, আমরা আগামীকাল পড়াটা একটু জেনে নেই। আগামীকাল আমরা পড়বো পরিচ্ছেদ 2, বাংলা ব্যাকরণ। ব্যাকরণ কি, বাংলা ভাষার ব্যাকরণের
কি বলে এটা আলোচ্য বিষয়গুলা কি সেগুলা, এবং তার সাথে আমরা এটা অবশ্য গতকালই আলোচনা করে ফেলছিলাম, বাংলা ভাষা রীতি বিভাজন, এটা গতকাল অবশ্যই আলোচনা করে ফেলছি, এটার আমাদের দরকার হবে না আপাতত। তারপরে আমরা পরিচ্ছেদ 4 বাকযন্ত্র, এটা আলোচনা করি নাই, এটা কালকে এই পরিচ্ছেদ 4 এবং পরিচ্ছেদ 2 এই মোট 2টা পরিচ্ছেদ পড়া, কালকে একটু প্র্যাকটিস করবা, কারণ অনেকের যে তালু জিব্বা আলজিব্বা এগুলো আমি জানার চেষ্টা করব। অনেকে আবার সংকোচ করে না বললে দেখবা কি অবস্থা হয়। দন্ত অষ্ট এগুলার কি ইত্যাদি। তো আমরা 2টা পরিচ্ছেদ পড়া দিছি। কি কি তোমাদের এখানে পৃষ্ঠা আছে? কত পৃষ্ঠা? আজকে পৃষ্ঠা মিলবে? আজকে হচ্ছে 2-4 নাকি 3-4, 3-4, তারপর হচ্ছে 7-8 নাকি না 9-10, 9-10, 3-4, 9-10 এই মোট 2টা পাতা পড়া আর কি, আর বেশি না। চলবে তো না আরো দেব? ওকে, ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত রেখে দেই। জি স্যার। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।